আমার ছোট বড় সকল বন্ধু ও শ্রোতাদের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে আমি সোমা গল্প কথাতে বেতালের পার্ট 2 নিয়ে হাজির হয়েছি তোমাদের শোনাতে। যারা আমার বেতালের গল্প পার্ট 1 শোনেননি তাদের বোঝার সুবিধার্থে আমি একটু বলে নিই। যোগীর কথা মতো রাজা বিক্রমাদিত্য বেতালকে নিয়ে চললেন যোগীর কাছে এবং বেতাল রাজাকে বললেন, চুপ করে না থেকে আমি কিছু গল্প আপনাকে শোনাবো। গল্প শেষ করে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করব। যদি আপনি তার ঠিক ঠিক উত্তর দেন তবে আমি তক্ষুনি ফিরে যাব, আর যদি জেনে শুনেও ঠিক উত্তর না দেন তক্ষুনি আপনার বুক ফেটে যাবে। রাজা বললেন, ঠিক আছে, শুরু করো তোমার গল্প। গল্প শুরুর আগে আমি আমার সকল শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আমার গল্প যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বেতাল বলল, যমুনা নদীর তীরে জয়স্থল নগরে কেশব নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করত। মধুমালতী নামে তার পরমা সুন্দরী একটি কন্যা ছিল। মধুমালতীর বিয়ের বয়স হলে ব্রাহ্মণ কন্যার জন্য পাত্র খোঁজ করতে লাগলেন। কিছুদিন পর একটি বিয়ে উপলক্ষে ব্রাহ্মণ অন্য গ্রামে চলে গেলেন, আর ব্রাহ্মণ কুমারও পড়াশোনার জন্য গুরুর আশ্রমে চলে গেলেন। এই সময় ত্রিবিক্রম নামে এক ব্রাহ্মণ কুমার তাদের বাড়িতে অতিথি হিসাবে এলো। ব্রাহ্মণী পরম রূপবান ত্রিবিক্রমকে দেখে মুগ্ধ হয়ে গিয়ে তার পরিচয় জানতে চাইলেন। ত্রিবিক্রম তার পরিচয় দিয়ে ব্রাহ্মণী বুঝতে পারলেন ত্রিবিক্রম উত্তরকুলের সন্তান। তখন তিনি ত্রিবিক্রমকে বললেন, বাছা, তোমার যদি আপত্তি না থাকে তবে আমাদের কন্যা মধুমালতীর সঙ্গে তোমার বিয়ে দিই। ইত্যাবসারে ত্রিবিক্রম ও মধুমালতীকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল, সুতরাং সহজেই সে সম্মতি জানালো। ব্রাহ্মণী তখন মহা সমাদয়ে ত্রিবিক্রমের আহারাদির ব্যবস্থা করে দিলেন এবং কেশব যতদিন না ফেরে ততদিন তাদের কাছে থাকার জন্যই অনুরোধ জানালেন। ত্রিবিক্রম রাজি হয়ে সেখানেই থেকে গেল। কিছুদিন পর কেশব তার কন্যার জন্য মনোনীত এক পাত্র আর ব্রাহ্মণ কুমারও তার বোনের জন্য নির্বাচিত এক পাত্রকে নিয়ে হাজির হলেন একসাথে। মধুমালতীকে বিয়ে করার জন্য ত্রিবিক্রম তো ছিলই। এসে হাজির হলো দুই বর, বামন আর মধুসূদন। রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে কেউই কারোর চেয়ে কম যায় না। কেশব পড়ে গেল মহা সমস্যায়। পাত্রী এক আর পাত্র তিনজন, আবার তিনজনকে কথা দেওয়াও হয়ে গেছে মধুমালতীর সঙ্গে তাদের বিয়ে দেওয়া হবে। কেশব যখন এই সমস্যায় প্রচণ্ড চিন্তিত তখন ব্রাহ্মণী এসে বললেন, তুমি এখানে বসে কি ভাবছো? ওইদিকে যে সর্বনাশ হয়ে গেছে, আমাদের মধুকে সাপে কামড়েছে। কেশব সঙ্গে সঙ্গে কবিরাজ, বিষ নামানোর ওঝাদের ডেকে আনলেন। তারা সকলে মিলে অনেক চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। শেষে মধুমালতীর মৃত্যু হলো। তখন কেশব, তার পুত্র আর হবু তিন জামাই সকলে মিলে মধুমালতীকে শ্মশানে নিয়ে গিয়ে তার দেহ সৎকার করলেন। এই দুর্ঘটনার ফলে স্বভাবতই তিন হবু বর ভেঙে পড়ল। ত্রিবিক্রম চিতা থেকে মধুমালতীর একটি হার নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে লাগলো। বামন সন্ন্যাসী হয়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়ল, আর মধুসূদন সে শ্মশানের কোণেই একটি ঘর বেঁধে তাতে মধুমালতীর চিতাভস্য রেখে যোগ সাধনা করতে লাগলো। বামন তীর্থে ঘুরতে ঘুরতে একদিন দুপুরবেলায় এক ব্রাহ্মণের বাড়িতে হাজির হলো। আহারের সময় অতিথি আসায় ব্রাহ্মণী অত্যন্ত খুশি হয়ে ব্রাহ্মণকে তাদের সঙ্গে আহারের জন্য অনুরোধ জানালেন। বামন সম্মতিও জানিয়ে আহারে বসলেন। ব্রাহ্মণী তখন বামনকে খেতে দিচ্ছেন। তখন তার 5 বছরের শিশু তার কাছে বসে বড্ড জ্বালাতন শুরু করে দিল।
ব্রাহ্মণী প্রথমে তাকে নানা রকম মিষ্টি কথায় ভোলাবার চেষ্টা করলেন, কিন্তু শিশু কিছুতেই মানতে চায় না। তখন ব্রাহ্মণী রেগে শিশুপুত্রকে তুলে নিয়ে জ্বলন্ত উনুনে ফেলে দিল এবং নির্বিকারে বামনকে খেতে দিতে লাগলো। এই অমানুষিক কাণ্ড দেখে বামন খাওয়া বন্ধ করে দিল। ব্রাহ্মণী তো অবাক হয়ে বলল, কী হলো, আপনি খাওয়া ছেড়ে উঠলেন কেন? বামন বলল, এইরকম বীভৎস কাণ্ড দেখে কি আর খাওয়ার ইচ্ছে করে? কেশব তখন কোনো কথা না বলে একটি সঞ্জীবনীর মন্ত্রের বই এনে মন্ত্র পড়লেন, আর সেই সঙ্গে সঙ্গে শিশুটি প্রাণ ফিরে পেল। এইটা দেখে বামন অবাক হয়ে গেল। তারপর মনে মনে ভাবল, এই বইটাতে সঞ্জীবনী মন্ত্র আছে। বইটা বাগিয়ে নিতে পারলে তাহলে সঞ্জীবনী মন্ত্র পড়ে আমি মধুমালতীকেও বাঁচাতে পারবো। সুতরাং যেই ভাবা সেই কাজ। এই ভেবে বামন বলল, দেখুন মশাই, বেলা তো পড়ে এসেছে, এখন আর কোথায় বা যাই? আপনারা যদি একটু অনুগ্রহ করে আজ রাত্রিটা আপনাদের বাড়িতে থাকতে দেন, তাহলে আমি বাড়িতেই থাকতে পারি। অতিথি নারায়ণ। সুতরাং ব্রাহ্মণ মহা খুশি হয়ে বামনকে থাকবার অনুমতি দিলেন। তারপর রাতে যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন বামন সেই সঞ্জীবনী বইটা চুরি করে বেরিয়ে পড়ল। কিছুদিন পর সঞ্জীবনী মন্ত্রের বই নিয়ে বামন শ্মশানে হাজির হইল এবং মধুমালতী শ্মশানের কুটিরে তৈরি করেছে যোগ সাধনা করছিল সেই মধুসূদন। ঘটনাচক্রে সেই ত্রিবিক্রমও সেখানে এসে হাজির হলো। তখন বামন, ত্রিবিক্রম আর মধুসূদন তিনজনে একসাথে হলো। তখন বামন, ত্রিবিক্রম ও মধুসূদন বলল, তোমাদের কাছে মধুমালতীর যে হাড় ও ভস্য আছে সেগুলো এখানে আনো, আমি মধুমালতীকে বাঁচাবো। ত্রিবিক্রম মধুমালতীর হাড় আর মধুসূদন মধুমালতীর ভস্য আনলো। বামন সঞ্জীবনী পুস্তক থেকে মৃত সঞ্জীবনীর মন্ত্র জপ করতেই মধুমালতী বেঁচে উঠল। তখন তিনজনই মধুমালতীকে বিয়ে করবার জন্য ঝগড়া শুরু করে দিল। এইভাবে উপাখ্যান শেষ করে বেতাল বিক্রমাদিত্যকে জিজ্ঞাসা করলেন, মহারাজ, এখন প্রশ্ন হচ্ছে এই তিনজনের মধ্যে কে মধুমালতীকে বিয়ে করতে পারে? বেতাল এই প্রশ্ন রাজাকে করলেন। আমি আমার সমস্ত শ্রোতাদের উদ্দেশ্যে এই প্রশ্ন রাখলাম, তিনজনের মধ্যে কে পারে মধুমালতীকে বিয়ে করতে? তোমরা কমেন্ট করে জানাও। এবং বিক্রমাদিত্য কী উত্তর দিয়েছিল আমি পরের ভিডিওতে সেটা বলবো। সুতরাং ভিডিও আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার।